নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। ওই যুবকের পরিচয় জেনে চন্দ্রাবতীর মাথায় যেন বাজ পড়ল। তার মানে এ বীরেন্দ্র প্রতাপের বন্ধু কুমার কপোতাক্ষ সিং। কিন্তু এইরকম কেন করছে? কোথাও ওর পিছনে বীরেন্দ্র প্রতাপের হাত নেই তো? আরে কে হলো মাননীয়া মহারানী? কুমার কপোতাক্ষ বিদ্রুপের সঙ্গে বলল, আপনি কি এত চিন্তা করছেন? আরে আমি তো শুনেছিলাম আপনি শুধু নির্বোধ হওয়ার নাটক করতেন, কিন্তু বাস্তবে তো আপনার মতো তীক্ষ্ণ বুদ্ধিমতী মেয়ে আর কেউ হতেই পারে না। আপনার তো আগেই সবকিছু বুঝে নেওয়া উচিত ছিল। চন্দ্রাবতী এক পলক চুপ করে থাকলো। তারপর কপোতাক্ষকে দেখে দাপটের সঙ্গে বলল, বুঝে তো আমি প্রথম দর্শনেই গেছিলাম যে তুমি কোনো সওদাগর নাও, কিন্তু হ্যাঁ, এটা বুঝতে একটু দেরি করে ফেলেছি যে তুমি পাগলা হাকিমও হতে পারো। না হলে মাধবকে আগেই সাবধান করে দিতাম। কিন্তু কি করতাম? সেই সময় তো আমার ধ্যান জ্ঞান শুধু বাচ্চাটার চিকিৎসার দিকেই ছিল। ঠিক আছে, এখন এইসব ধাঁধা ছাড়ো। এখন সোজাসুজি বলো, কোথায় ওই বাচ্চাটা? আর মাধবকে কেন মারলে তুমি? বাচ্চা তো একেবারেই সুরক্ষিত আছে মাননীয়া মহারানী। কপোতাক্ষ হালকা হেসে দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে তাকিয়ে বলল, আর আমি এসব কেন করেছি তার আন্দাজও আপনি সহজেই করে নিতে পারেন। একটু দেখুন, এই ছবিগুলোতে কত সুন্দর দেখাচ্ছে আপনাকে। না না, শুধু আপনি কেন, আমাদের যুগলবন্দি কত সুন্দর দেখাচ্ছে। একটু দেখুন না, আপনার সৌন্দর্যের ছটা আমার ব্যক্তিত্বের পাশে কতটা মানানসই লাগছে। নির্লজ্জ! চন্দ্রাবতী জোরে চিৎকার করল আর বিদ্যুতের বেগে কপোতাক্ষের উপর ঝাঁপিয়ে পড়ল। ওই বাচ্চাটাকে চুপচাপ আমাকে দিয়ে দে। চন্দ্রাবতী ওর ছুরি কপোতাক্ষের গলায় রেখে গর্জন করল, না হলে তোর ব্যক্তিত্ব এক্ষুনি টুকরো টুকরো করে ফেলবো আমি। ওর কথা শেষ হতে না হতেই বাচ্চার উচ্চ কণ্ঠস্বর শোনা গেল, মহলানিমা, মহলানিমা, মহলানিমা। চন্দ্রাবতী চমকে দেখল ঘরের মধ্যে ওই বাচ্চাটা দৌড়ে ঢুকলো, কিন্তু ওর পিছনে দুজন সৈন্য ছিল যাদের হাতে খোলা তলোয়ারও ধরা ছিল। গোপাল! চন্দ্রাবতী ভয়ার্ত স্বরে বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু তখনই কপোতাক্ষ ওকে ধরে নিচের দিকে টানল। তোমার এই সৌন্দর্য আর তোমার এই নির্ভীকতা! উফ! ও নির্লজ্জের মতো হেসে বলল, এই আচরণই তো আমাকে পাগল করে দিয়েছে। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি তুমি চালাও এই ছুরি আর মেরে ফেলো আমাকে। তোমার হাতেই আমার প্রাণ গেলে তার থেকে সুখের
আর কিচ্ছু হবে না। শুধু একটা কথা মনে রেখো, এদিকে তোমার এই ছুরি চলবে, আর ওদিকে আমার সৈন্যদের তলোয়ার ওই বাচ্চার উপর চলবে। হুমকি শুনে চন্দ্রবতী মনে মনে ছটফট করে উঠল। সৈন্যরা ওই বাচ্চাটাকে ধরে রেখেছিল, আরো ভয়ে ভয়ে চন্দ্রবতীকে দেখছিল। না! চন্দ্রবতী ঘাবড়ে গিয়ে বলল, ওকে কিচ্ছু করো না। এই নিষ্পাপ বাচ্চার সঙ্গে তোমার কি শত্রুতা? ছেড়ে দাও ওকে, ও অসুস্থ, ওর চিকিৎসার দরকার। চিন্তা করো না চন্দ্রাবতী। কপোতাক্ষ চন্দ্রাবতীর হাত ছাড়তে ছাড়তে ধীরে ধীরে বলল, বাচ্চার চিকিৎসা নিশ্চয়ই হবে। এটা এখন আমার দায়িত্ব, বুঝলে? দায়িত্ব। কিন্তু বিনিময়ে আমারও এখন যে কিছু চাই। এ কথা বলে ও নিজের সৈন্যদের ইশারা করতেই ওরা সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে তুলে নিয়ে ঘরের বাইরে চলে গেল। ও, তো আমার সঙ্গে তুমি এখন সওদা করতে চাও? বাহ! চন্দ্রবতী উতলা হয়ে বলল, বলো বলো, আমি রাজি আছি। সওদাগর উমেশ চাঁদ, তাড়াতাড়ি বলো, কি চাই তোমার? বীরেন্দ্র প্রতাপের নতুন শাহী শিলমোহর। কপোতাক্ষ এক ঝটকায় বলল। চন্দ্রবতী ওর দিকে চমকে তাকালো। কপোতাক্ষ পোশাকের ভিতর থেকে একটা থলি বের করল। তার থেকে কিছু কাগজপত্র বের করে চন্দ্রবতীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার এই কাগজে বিক্রমগড়ের শাহী শিলমোহর চাই। দুশ্চিন্তাগ্রস্ত চন্দ্রবতী তাড়াতাড়ি কাগজপত্র দেখতে থাকলো। ওগুলোর মধ্যে যা কিছু লেখা ছিল তা পড়ে ও একেবারে স্তম্ভিত হয়ে গেল। এ তো সন্ধিপত্র। চন্দ্রবতী অবাক হয়ে বলল, এর মধ্যে লেখা আছে যে বীরেন্দ্র প্রতাপ তোমার সঙ্গে সন্ধি করে নিয়েছে আর তোমাকে নিজের 8টা রিয়াসত সমর্পণ করে দিয়েছে। কিন্তু এ তো মিথ্যে। বীরেন্দ্র প্রতাপ আর তোমার মধ্যে কখনো তো কোনো যুদ্ধই হয়নি, তাহলে সন্ধি কিসের? কপোতাক্ষ আবারও আসনে বসে পড়ল আর দাপটের সঙ্গে বলল, হ্যাঁ, আমার আর বীরেন্দ্র প্রতাপের মধ্যে না কখনো কোনো যুদ্ধ হয়েছে আর না কখনো যুদ্ধ হবে। আর যদি কখনো হয়ও, তাহলে আমি ওকে হারাতেও পারবো না, কারণ আমাদের বুদিগড়ের কাছে বিক্রমগড়ের মতো মজবুত সৈন্যবাহিনী নেই। তাই নিশ্চিত রূপে এই সন্ধিপত্র মিথ্যে আর নকল। কিন্তু বীরেন্দ্র প্রতাপের শাহী শিলমোহরের স্পর্শ পেলেই এই মিথ্যে সত্যি হয়ে যাবে। এই নকল সন্ধিপত্র আসল হয়ে যেতে দেরি হবে না। একথা শুনে চন্দ্রবতীর মাথায় বিদ্যুৎ খেলে গেল। ও দ্রুত বুঝতে পারল যে বিক্রমগড়কে ধ্বংস করার অজানা শত্রু কে। তার মানে আমার অনুমান একদম ঠিক। চন্দ্রবতী কপোতাক্ষের চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি বীরেন্দ্র প্রতাপকে একবার বলেছিলাম যে ওর শত্রুর কাছে সৈন্যবল নেই, কিন্তু হ্যাঁ, ধনবল অনেক বেশি আছে। আর এরই উপর ভিত্তি করেই তুমি বিক্রমগড়ের প্রজাদের বীরেন্দ্র প্রতাপের বিরুদ্ধে করতে চেয়েছিলে, তাই না? তুমি ঝড় বৃষ্টির সুযোগ নিয়ে ডাকাতি করিয়েছ, আগুন লাগিয়েছ, ওই তান্ত্রিককে এখানে পাঠিয়েছ,
এটা প্রমাণ করার জন্য যে বীরেন্দ্র প্রতাপের উপর কোনো শয়তানি ছায়ার প্রভাব আছে? বলো, এইসব ষড়যন্ত্রকারী তুমি, এসব তোমারই কীর্তি, তাই না? কপোতাক্ষ চন্দ্রাবতীর মুখের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হেসে বলল, এজন্যই তো তোমার প্রেমে এত পাগল আমি। মহারানী, মহারানী চন্দ্রাবতী, সত্যি জানার পরও তুমি আমার মুখ থেকে তোমার নিজের প্রশংসা শুনতে চাও? আরে, আমি তো মাথা থেকে পা পর্যন্ত তোমার সৌন্দর্য আর ভালোবাসার রঙে ডুবে আছি। আমাকে কেউ যদি স্পর্শ করেও ফেলে তো সে তোমাকে অনুভব করতে পারবে। এমনই গভীর ভালোবাসার রঙে রাঙিয়ে দিয়েছ তুমি আমাকে। ধিক্কার তোকে! চন্দ্রাবতী উচ্চস্বরে বলে উঠল। বীরেন্দ্র প্রতাপ তোকে মিত্র ভাবে, আর তুই তুই তারই পিঠে ছুরি মারছিস, কাপুরুষের মতো বিশ্বাসঘাতকতা করছিস। নীচ! যদি তুই এই আত্মা রিয়াসত হাসিলি করতে চাস তো তাহলে একজন যোদ্ধার মতো বীরেন্দ্রকে রণভূমিতে আহ্বান কর, ওর সঙ্গে যুদ্ধ কর, অরকে হারিয়ে জয় করে নে ওই সব রিয়াসত গুলো। কিন্তু কপোতাক্ষের একটু রাগ হলো না। ও খুব শান্তভাবে বলল, হ্যাঁ, আর তুমি? তুমিও তো ওকে ধোকাই দিচ্ছ, ওর পিঠে ছুরি চালাচ্ছ। যদি তোমার বিক্রমগড়ের শাসক পাল্টানোরই থাকে তো ওর সঙ্গে ভালোবাসার খেলা কেন খেলছ? যাও, গিয়ে বলো নিজের বাবা সুতনুকে যে ও বীরেন্দ্র প্রতাপকে আবারও রণভূমিতে আহ্বান জানাক। এ কথা শুনেই চন্দ্রবতী চুপ করে গেল। তার মানে কপোতাক্ষ ওর উদ্দেশ্য সম্পর্কে সবকিছুই জানে। চন্দ্রবতীকে চুপ করে থাকতে দেখে কপোতাক্ষ গম্ভীর স্বরে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি চন্দ্রাবতী, আজ থেকে নয়, অনেক আগে থেকে। যখন তোমার বিয়ে বীরেন্দ্র প্রতাপের সঙ্গে হয়নি তখন থেকে আমি এই কথা খুব ভালো করে জানতাম যে তুমি কোনো নির্বোধ মেয়ে নাও। তোমার বাবা একটা বিশেষ উদ্দেশ্যের জন্য তোমাকে প্রস্তুত করেছেন, আর সে সময় আমি তোমার বাবার কাছে বিবাহের প্রস্তাব পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আমার একটু দেরি হয়ে গিয়েছিল। বীরেন্দ্র প্রতাপের কাছে হারার পর তোমার বাবাকে ওর সঙ্গে সন্ধি করতে হয়েছিল, যার ফলে তোমার বিয়ে বীরেন্দ্র প্রতাপের সঙ্গেই হয়ে গেল। কিন্তু তোমার ভাগ্য তোমাকে একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে এখন চন্দ্রাবতী। বীরেন্দ্র প্রতাপকে ছেড়ে আমাকে আপন করে নাও। চন্দ্রাবতী একথা শুনে স্তম্ভিত হয়ে গেল। কপোতাক্ষ কি সত্যি ওর প্রেমে পাগল, নাকি ওকে ফাঁসানোর জন্য কোনো নতুন ষড়যন্ত্র করছে? কারণ যাই হোক না কেন, এ সময় ওই বাচ্চাটার প্রাণ ওর মুঠোর মধ্যে আছে। তাই চন্দ্রাবতী একটু নরম স্বরে বলল, তুমি খুব ভালো করেই জানো তুমি যা বলছো তা একেবারেই অসম্ভব। আমি বীরেন্দ্র প্রতাপের স্ত্রী, আর বীরেন্দ্র প্রতাপ তোমার যোগ্যই নয়
চন্দ্রাবতী। কপোতাক্ষ রেগে উত্তপ্ত হয়ে গেল। ও এক বিলাসী রাজা, ওর মা ওর জন্য না জানি কত পাটরানির ব্যবস্থা করে রেখেছে। তুমি যদি আজ মরেও যাও তো ও খুব তাড়াতাড়ি অন্য কোনো পাটরানির বাহুবন্ধনে হারিয়ে যাবে। এদিকে আমাকে দেখো, তোমার অপেক্ষায় আমি এখনো বিবাহই করিনি। এইসব ছবি আমার প্রেমের প্রমাণ বহন করছে। এদেরই আমি চন্দ্রাবতী ভেবে ভালোবাসি। তোমাকে এক ঝলক দেখার জন্য আমি না জানি কবে থেকে আলাদা আলাদা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি, কখনো পাগলা হাকিম তো কখনো সওদাগর উমেশ চন্দ্র। এ কথা বলে ও নিজের কাছ থেকে আবার একটা কাগজ বার করে চন্দ্রাবতীর দিকে এগিয়ে দিয়ে বলল, বীরেন্দ্র প্রতাপের ৮টা রিয়াসতের সঙ্গে সঙ্গে আমার ওর সবচেয়ে মূল্যবান জিনিসও চাই, কারণ তার উপর শুধু আমারই অধিকার। নাও, ভালো করে পড়ে নাও। আর একটা সন্ধিপত্র এটা। চন্দ্রাবতী ওই সন্ধিপত্র পড়ল। তার মধ্যে লেখা ছিল যে বীরেন্দ্র প্রতাপ নিজের ইচ্ছায় নিজের মহারানী চন্দ্রাবতীকে বুদিগড়ের রাজকুমার কপোতাক্ষকে সঁপে দিচ্ছে। কপোতাক্ষের স্পর্ধা দেখে চন্দ্রাবতীর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কপোতাক্ষ হেসে বলল, আমি তোমাকে কালকের দিনটা শুধু সময় দিচ্ছি চন্দ্রাবতী। আমার শাহী শিলমোহর চাই, না হলে পরশু সকালে আমি নিজে তোমার কাছে যাব এই বাচ্চার মৃতদেহ নিয়ে। চন্দ্রাবতীর মনে হলো যেন ওর শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে, ওর শরীর যেন পুরোপুরি নিষ্প্রাণ হয়ে গেছে। রাত হয়ে গিয়েছিল আর বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর জন্য অধীর অপেক্ষায় ছিল। ওর থেকে থেকেই চন্দ্রাবতীর উপর রাগ হচ্ছিল, কখনো কখনো আবার ওর জন্য চিন্তাও হচ্ছিল। তখনই ঘরের মধ্যে গার্গী এলো। চন্দ্রাবতী কোথায় বড় কুমার? গার্গী সহজভাবে জিজ্ঞাসা করল, কিন্তু ও খুব ভালো করেই জানত যে চন্দ্রাবতী অনেকক্ষণ ধরেই সেখানে নেই। বীরেন্দ্র প্রতাপ নিজেকে সামলে নিয়ে বাহানা দিয়ে বলল, একটা জরুরি কাজে আমি ওকে পাঠিয়েছি, এসে যাবে কিছুক্ষণের মধ্যে। গার্গী ব্যঙ্গ করে হেসে উঠল, তুমি তো ভালো করে মিথ্যেও বলতে পারো না বড় কুমার। ও একটা আসনে বসে বলল, ঠিক আছে, আমি ঠিক করেছি তোমার আর চন্দ্রাবতীর ব্যাপারে আমি এবার থেকে কোনো কথাই বলবো না, কিন্তু আমাদের পুরুষানুক্রমে যে পরম্পরা চলে আসছে তাও তো পালন করতে আমি ছাড়ব না। একথা বলে উচ্চস্বরে ডাকলো, সবিতা, ভিতরে এসো। পর মুহূর্তেই সবিতা ঘরে ঢুকলো, কিন্তু ও একা ছিল না। ওর সঙ্গে মাথায় চিকের ঘোমটা দেওয়া একটা মেয়েও ছিল, যার শরীর মূল্যবান রেশমি কাপড়ের পোশাক আর অলংকারে সজ্জিত ছিল। বীরেন্দ্র প্রতাপ এক পলকের জন্য মেয়েটির সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। মা? ও গার্গীকে জিজ্ঞাসা করল, কে মেয়ে? গার্গী হালকা হেসে বলল, তাহলে তুমিও ভুল করলে। তাছাড়াও তুমি ওকে একবার কি দুবারের বেশি দেখেছো কোথায়? আর যদি দেখেও থাকো তাও আবার যাযাবরের পোশাকে দেখেছো।
কিন্তু এখন দেখো, মনে হচ্ছে না ওকে রাজকুমারীর মতো লাগছে? বীরেন্দ্র প্রতাপ এটা ভেবে স্তম্ভিত হয়ে গেল যে ওর সামনে অন্য কেউ নয়, যমুনা যাযাবরী দাঁড়িয়েছিল। ও নিজেকে সামলে নিয়ে রাজমাতা গার্গীকে বলল, সত্যি আমি খুবই অবাক হয়ে গেছি, কিন্তু জানতে চাই আপনি ওকে এখানে কেন এনেছেন, আর এই পূর্বপুরুষের পরম্পরার সঙ্গে ওরই বা কি সম্পর্ক? গার্গী একটা গভীর শ্বাস নিয়ে গম্ভীর হয়ে বলল, পরকুমার, আমাদের পূর্বপুরুষেরা নিজেদের বিশ্বস্ত লোককে সর্বদা তাদের অধিকার দিয়ে এসেছে। তুমি জানো নিশ্চয়ই যমুনার বাবা আর ওর পুরো পরিবার কত অন্যায় সহ্য করেছে, যার জন্য আমাদেরই এক দেওয়ানের নিষ্পাপ মেয়ে যমুনাকে যাযাবরের মতো দরজায় দরজায় ঠক্কর খেতে হয়েছে। এখন সময় এসে গেছে ওর সঙ্গে সুবিচার করার, আর আমি চাই এবার ওকে ওর অধিকার দেওয়া হোক। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ দ্রুত বলল, নিশ্চয়ই মা, বলুন কি চান আপনি? গার্গী এক নজরে যমুনাকে দেখল আর দাপটের সঙ্গে বলল, আমি চাই যে ওর বাবা যে রিয়াসতের দেওয়ান ছিল তার দলিলপত্র যমুনাকে দিয়ে দেওয়া হোক, অর্থাৎ ওই রিয়াসতের থেকে আমরা যতটা খাজনা পাই সেটা যমুনাকে দেওয়া হোক। ওই রিয়াসতের সঙ্গে যুক্ত যে কোনো সিদ্ধান্ত যমুনার অনুমতি নিয়ে নেওয়া হোক। বীরেন্দ্র প্রতাপ চিন্তিত হল, কিন্তু মা, ও একটু ইতস্তত করে বলল, আমাদের মন্ত্রিমণ্ডল এক নারীকে রিয়াসতের দায়িত্ব দেবার সম্মতি দেবে না। আচ্ছা, গার্গী রেগে গেল, তো সব নিয়ম সব পরম্পরা ভেঙে দিয়ে চন্দ্রাবতীকে মন্ত্রিমণ্ডলে যুক্ত করা যেতে পারে, ওকে রাজ দরবারে নিজের পাশে সিংহাসনে বসানো যেতে পারে, তাহলে যমুনার সঙ্গে এই ভেদাভেদ কেন? বীরেন্দ্র প্রতাপ আর কিছু বলতে পারল না। শোনো বড় কুমার, গার্গী ওর কাছে এসে নরম স্বরে বলল, আমি যমুনাকে শুধু রিয়াসতের দেওয়ান বানাচ্ছি না, শুধু ওর মর্যাদা বৃদ্ধি করছি। আমি মুন্সিকে বলে দলিলপত্র প্রস্তুত করেছি, এটা ভালো করে পড়ে এটায় শাহী শিলমোহর লাগিয়ে দাও। একথা বলে গার্গী একটা কাগজ বীরেন্দ্র প্রতাপের দিকে এগিয়ে দিল। বীরেন্দ্র প্রতাপ মগ্ন হয়ে পত্রটা পড়ে গভীর শ্বাস নিয়ে নিজের ঘরের একটা আলমারির দিকে এগিয়ে গেল। যেতে যেতে ওর গলায় পড়ে থাকা একটা মালায় ও বারবার হাত বোলাতে লাগলো। তখনই ঘরে চন্দ্রাবতী হঠাৎ ঢুকলো। বীরেন্দ্র প্রতাপ ওকে দেখে দাঁড়িয়ে পড়ল। তখনই গার্গীর সঙ্গে সঙ্গে যমুনাও ইতস্তত করতে লাগলো। চন্দ্রাবতী প্রথমেই আলমারির দিকে তাকালো, তারপর ও বীরেন্দ্র প্রতাপের গলায় থাকা মালার দিকে তাকালো। তো এখন সত্যি কি চন্দ্রাবতী শাহী শিলমোহর চুরি করবে? ও কি জেনে গেছে যে ওই আলমারির চাবি কোথায়? ও কি ওই বাচ্চাটার প্রাণ বাঁচানোর জন্য রাজকুমার কপোতাক্ষ সিং এর স্ত্রী হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।